আমাদের দেশের পূর্ব অংশে অবস্থিত ওড়িশাকে বলা হয় সিক্রেট পার্ট অফ ইন্ডিয়া। ওড়িশা রাজ্যের ট্যুরিস্ট স্পট বলতে আমরা বেশিরভাগ লোকই জেনে থাকি পুরী, নন্দনকানন, কোনারক সূর্য মন্দির, এই সমস্ত দর্শনীয় স্থানগুলিকে। আজ আমি আপনাদের সাথে পরিচয় করাবো এবং দেখাবো ওড়িশা রাজ্যের একটা অফবিট প্লেস কপিলাস। ওড়িশা রাজ্যের ঢেঙ্কানাল জেলার কপিলাস ওড়িশার কৈলাস নামে পরিচিত। তবে মানস সরোবরের কৈলাসের সাথে এই কৈলাসের কোনো মিল নেই। তবে সবুজে মোড়া জঙ্গল, ছোট পাহাড়, বন্যপ্রাণ এবং প্রাচীন মন্দিরের দর্শনের জন্য 2-1 দিনের ছুটি কাটাতে এই জায়গাটা ঘুরে যেতেই পারেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কপিলাসের মেন গেটের সামনে। এখান থেকে কপিলাসের দূরত্ব 6.5 কিলোমিটার। তবে পেছনের এই রাস্তাটা দিয়ে আমরা প্রায় 25 কিলোমিটার এসেছি বাস নিয়ে। রাস্তায় আস্তে আস্তে রাস্তার দুই পাশে সবুজে মোড়া জঙ্গল আর তার মাঝে পাহাড়ি রাস্তা। একটা দারুণ আমেজ পাবেন এই রাস্তা দিয়ে আসার সময়। আমি তো বাসে এসেছি। কোনো দর্শক বন্ধু যদি ট্রেনে করে আসতে চান তাদের উদ্দেশ্যে বলে রাখি, শালিমার থেকে 2টো ট্রেন চলাচল করে। একটা হলো 22803 সম্বলপুর সুপারফাস্ট এক্সপ্রেস, আর একটা হলো 20831 মহিমা গোসাইন এক্সপ্রেস। 2টো ট্রেনই ঢেঙ্কানাল আসে। আপনারা ওখান থেকে বাস বা গাড়িতে করে কপিলাস আসতে পারেন। ঢেঙ্কানাল থেকে কপিলাসের দূরত্ব প্রায় 17 কিলোমিটার। এছাড়াও আপনারা কটক স্টেশনে নেমে কপিলাস আসতে পারেন। তবে কটক থেকে কপিলাসের দূরত্ব প্রায় 60 কিলোমিটার হওয়ায় আপনার খরচের ভাগটা বেশ বাড়বে। আর এই সমস্ত ট্রেনের ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে একবার দেখে নিতে পারেন। এই কপিলাসে থাকার জন্য একটাই মাত্র হোটেল রয়েছে, যেটা রয়েছে কপিলাসের গেট থেকে মেন মন্দিরে যাবার রাস্তাতে পড়বে, হোটেল নিরুপমা বলে। এই হোটেলের রুমগুলো কেমন সেটা তো আপনাদের দেখাবই। তার আগে হোটেলের বাইরে ভিউটা একবার দেখিয়ে দেই আপনাদের। এটা হলো হোটেলের ব্যানার। আপনারা চাইলে নাম্বারটা নিয়ে নিতে পারেন অ্যাডভান্স বুকিংয়ের জন্য। হোটেলের রুমগুলো ছিল এই রকম বড় ডাবল বেডরুম। রুমে ফ্যান তো রয়েছেই, আর তার সাথে রয়েছে এসি। রুমের জানালা থেকে ভিউটা ছিল ঠিক এই রকম, আর তার সাথে ছিল এই রকম একটা বড় অ্যাটাচড ওয়াশরুম, যেখানে গিজার তো অ্যাভেলেবেল রয়েছে। এই রুমের ভাড়া হলো 1200 টাকা। আর এদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে, চাইলে এখান থেকে খাবার অর্ডার করে খেতে পারেন। এছাড়াও এখান থেকে 1 কিলোমিটারের মধ্যে ধাবাও পেয়ে যাবেন খাবার খাওয়ার জন্য। আর এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। কপিলাসে এসে থাকবেন কোথায় তা তো দেখিয়ে দিলাম। চলুন এবার সামনের দিকে এগোনো যাক। আমি কপিলাস মন্দিরের যে মেন গেটটা দেখিয়েছিলাম ওখান থেকে আপনারা শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন কপিলাসের মেন মন্দিরে যাবার জন্য। শেয়ারিং গাড়িতে ভাড়া নেবে 60 থেকে 80 টাকা। তবে প্রতি গাড়িতে 10 জন করে অ্যালাও করবে। তবে গাড়িতে ওঠার আগে একটু দরদাম করে উঠবেন। আর যদি কেউ গাড়িতে উঠতে পছন্দ না করে থাকেন তাহলে আপনারা পায়ে হেঁটেও উঠতে পারেন। মোটামুটি 1352টি সিঁড়ি রয়েছে, ওটা কভার করে আপনাকে কপিলাস মন্দিরে আসতে হবে। এছাড়াও যদি কেউ পার্সোনাল গাড়ি বা মোটর বাইকে আসেন তাহলে তারা পার্সোনাল গাড়ি বা মোটর বাইক নিয়ে সহজে ওপরে উঠতে পারবেন। তার জন্য আলাদা করে কোনো পারমিশন নিতে হয় না। আর ওঠার সময় বিভিন্ন জায়গায় অনেক ভিউ পয়েন্টও পাবেন। তবে রাস্তার দুই পাশে সবুজে মোড়া ঘন জঙ্গল আর তার মাঝে আঁকামাকা পাহাড়ি রাস্তা, এটা একটা সম্পূর্ণ আলাদাই অভিজ্ঞতা। এখানেই গাড়ি আপনাকে ছেড়ে দেবে, বাকি রাস্তাটা আপনাকে পায়ে হেঁটেই ঘুরতে হবে। তবে একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, এখানে বাইকের জন্য পার্কিং ফি লাগে 20 টাকা এবং প্রাইভেট কার রাখার জন্য পার্কিং ফি লাগে 50 টাকা।
এই যে সিঁড়িগুলো দেখছেন, এটাই সেই 1352টা সিঁড়ি। পায়ে হেঁটে এলে এই রাস্তা দিয়ে আপনারা আসতে পারেন। এখানে জুতো রাখার একটা জায়গা রয়েছে। 5 টাকা দিয়ে জুতো রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে আপনাকে। রাস্তার দুই পাশে অনেক দোকানপাটও রয়েছে। যদি কেউ মন্দিরের ভেতরে পুজো দিতে চান, তাহলে এখান থেকে পুজোর সরঞ্জাম কিনে ভেতরে নিয়ে যেতে পারেন। মন্দিরে প্রবেশের পূর্বে জুতো রাখার জায়গাটার ঠিক পাশেই রয়েছে একটা হনুমান মন্দির। এই গেট দিয়ে প্রবেশ করার পরেই আমরা দেখতে পাব ওড়িশার কৈলাস কপিলাস মন্দির। মন্দিরে প্রবেশের পরেই প্রথমেই আমরা দেখতে পাব পাহাড়ের কোলে নির্মিত চন্দ্রশেখর মহাদেবের প্রাচীন মন্দির। পাথর দিয়ে তৈরি এই মন্দির গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব 1246 খ্রিস্টাব্দে এই কপিলাস মন্দিরের শিলালিপিতে শ্রী চন্দ্রশেখরের জন্য মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2239 ফুট উচ্চতায় অবস্থিত। এটি একটি শিবের মন্দির, তবে কথিত আছে কিছু পণ্ডিতদের কাছে এটি ভগবান শিবের দ্বিতীয় কৈলাস। মন্দিরের ভেতরে দেব দেবতাদের মূর্তির ভিডিও এবং ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই বাইরের থেকেই মন্দিরের গঠন আকৃতি দেখিয়ে দিলাম আপনাদের। মন্দিরের ভেতরে বানরের উপদ্রব খুব দেখতে পাবেন। এদের থেকে একটু সাবধানে থাকবেন। যেহেতু এখানেই এদের বাসস্থান, তাই এদের রাজ তো চলবেই। শুধু মন্দিরের ভেতরে নয়, মন্দিরের বাইরেও এদের বেশ উপদ্রব রয়েছে। শ্রী চন্দ্রশেখর মহাদেবের মন্দিরের পাশে একটা ভোগশাল রয়েছে। এখানে মন্দিরের ভোগও খেতে পারবেন আপনারা। তবে ভোগশালে যাবার আগে এই জায়গাটাতে হাত পা ধুয়ে যাবেন। মন্দিরে ভোগ খাবার জন্য আপনাকে 50 টাকা দিয়ে টোকেন সংগ্রহ করতে হবে। আর এই দেখুন, ভোগশালের ভেতরে অনেকে ভোগও খাচ্ছে। আপনারা চাইলে এখানে একবার ভোগ খেতে পারেন। আপনারা এখানে এলে অবশ্যই একবার এখানকার ভোগ খেয়ে যাবেন। এই ভোগশালের সিলিংয়ে দারুণ দারুণ সব কাঠের কাজও রয়েছে, সেটা আপনাদের একবার দেখাই। এখানকার লোকেদের মতে এই কপিলাসে ভগবান শিবের পৌরাণিক আবাস, তাই কপিলাসকে কৈলাস নামে চিহ্নিত করা হয়। ভাগবত ও মহিমা গোসাইনের বিখ্যাত ভাষ্যকার এবং মহিমা কাল্টের প্রতিষ্ঠাতা শ্রীধর স্বামীর মহান নাম ঐতিহাসিকভাবে কপিলাসের সাথে বিশেষভাবে জড়িত। এই চন্দ্রশেখর মহাদেবের প্রাচীন মন্দিরের উচ্চতা প্রায় 457 মিটার। চলুন এবার সিঁড়ি ভেঙে ওপরের দিকে ওঠা যাক। শিবরাত্রি ছাড়াও এই কপিলাসে আরও একটা সময় দর্শনার্থীদের ভিড় জমে। সেটা হলো শ্রাবণ মাসে, মানে জুলাই আগস্ট মাসে মন্দিরটি ভক্তদের অনেক মনোযোগ পায়। পুরো 1 মাস ধরে তীর্থযাত্রীরা একটি ভোলে বাবা যাত্রা করেন, যেখানে তারা মাটির পাত্রে মহানদীর জল কাঁধে নিয়ে যান এবং শিবলিঙ্গকে জল দেওয়ার জন্য খালি পায়ে এই মন্দিরে পৌঁছান। এই পুরো উৎসব চলে 3 দিন ধরে। এই জায়গাটাতে সারা বছর দর্শনার্থীদের ভিড় তো থাকেই, এছাড়াও ফেব্রুয়ারি মার্চ মাসে ভগবান শিবের প্রতি পবিত্র রাত্রি মহাশিবরাত্রিতে হাজার হাজার দর্শনার্থীরা কপিলাসে ভিড় জমায় শিবের মাথায় জল ঢালার জন্য। আমরা ওই নিচ থেকে ওপরে উঠে এসেছি চন্দ্রশেখর মহাদেবের প্রাচীন মন্দির দেখে। তবে অনেকের মতে শ্রীধর স্বামী, যিনি ভাগবত পুরাণের টিকা লিখেছিলেন, তিনি কপিলাসেই থাকতেন। তাই শ্রীধর স্বামীর নাম ঐতিহাসিকভাবে
কপিলাসের সাথে বিশেষভাবে জড়িত রয়েছে। এটা হলো বিষ্ণু মন্দির, আর ঠিক এর পাশেই রয়েছে ভগবান কাশী বিশ্বনাথের মন্দির। আর আমরা ছিলাম ওই নিচে, এখন রয়েছি ওপরে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, মানে ভেতরে কোন দেবতার মূর্তি রয়েছে তা দেখানো যাবে না। তাই বাইরের থেকেই মন্দিরের রূপটা দেখিয়ে দিলাম আপনাদের। তবে কিছু পণ্ডিতের মতে এই ভগবান কাশী বিশ্বনাথের মন্দিরটি চন্দ্রশেখর মন্দিরের চেয়েও অনেক পুরনো। তাই এই মন্দির বুধলিঙ্গ নামে পরিচিত। পতিতাপবন জগন্নাথ মন্দিরে পার্শ্বদেব রূপে স্থাপিত এই ভগবান কাশী বিশ্বনাথ। কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেটা একবার দেখাই আপনাদের। এই জায়গাটা থেকে দারুণ একটা ভিউ আসছে। মন্দিরের চারপাশের পরিবেশটা এক কথায় দারুণ। চারিদিকে নানান ধরনের গাছ রয়েছে, আর তার মাঝে ধাপে ধাপে সিঁড়ি ভেঙে আমরা উপরের দিকে উঠে এসেছি। বিষ্ণু মন্দির এবং কাশী বিশ্বনাথ মন্দির দেখা সম্পূর্ণ। এবার আমাদের আরও ওপরের দিকে উঠতে হবে। মন্দিরের ভেতরেও কিন্তু রাস্তার পাশে অনেক খাবারের দোকান রয়েছে। হাঁটতে হাঁটতে জল তৃষ্ণা পেলে জলের বোতলও কিনে নিতে পারেন আপনারা। ওপরের দিকে উঠলে আমরা দেখতে পাব সীতার মাসিদের আঁতুড় ঘর, দেবসভা এবং গুপ্তগঙ্গা। ওপরে ওঠার আগে এখানে রয়েছে একটা রাম মন্দির, আর এই রাম মন্দিরের পাশ দিয়ে এই রকম সিঁড়ি ভেঙে আমাদের ওপরের দিকে উঠতে হবে। আর এখানেই মনে হয় ওপরে ওঠা সিঁড়ি শেষ। তবে রাস্তা কিন্তু শেষ নয়, এখানে একটা বাউন্ডারি টাইপের করা রয়েছে, আর ঠিক এর পাশেই রয়েছে একটা জলের ট্যাগ। এটাই হলো সেই গুপ্তগঙ্গা। এখানে অনেকে পয়সাও ফেলে রেখেছে। এখান থেকে একটু এগিয়ে এলে আমরা দেখতে পাব কপিলা দেবের তপভূমি, আর ঠিক তার পাশেই রয়েছে শ্রী শ্রী চন্দ্রশেখর জিউ হরিহর আশ্রম। বিষ্ণু মন্দির দেখে ওপরে ওঠার সময় একটা জায়গাতে লেখা ছিল, ওখান থেকে দেবসভা দেখতে যাওয়া রাস্তার দূরত্ব 1 কিলোমিটার। তবে স্পটে পৌঁছালে তারপরেই বলতে পারবো দূরত্ব কতটা। দুই দিকে জঙ্গল, আর তার মাঝে পাহাড়ি এবড়ো খেবড়ো রাস্তা। আপনারা যারা ওপরে উঠবেন তারা কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটার সময় একটু ধ্যান দিয়ে হাঁটবেন, না হলে কিন্তু যে কোনো মুহূর্তে হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন। তবে রাস্তায় যেতে যেতে মানুষের দর্শন পান আর না পান, বানরের দর্শন ঠিক পেয়েই যাবেন। এখানকার লোকাল লোকেদের মুখ থেকে শোনা যায় 2015 সালের নভেম্বর মাসে মন্দির চত্বর থেকে বিখ্যাত 3টি প্রাচীন মূর্তি ভগবান গণেশ, দেবী দুর্গা এবং দেবী ভৈরবীর মূর্তি চুরি হয়। 3টি পাথরের প্রাচীন মূর্তি মন্দিরের প্রবেশদ্বারের কাছ থেকে চুরি হয়েছিল। এই পাহাড় ভেঙে ওপরে ওঠার সময় আপনি শরীরের ক্লান্তি ভাবটা একটুও অনুভব করতে পারবেন না। এই রকম চারিদিকে বড় বড় গাছের ছায়া একটা দারুণ পরিবেশের সৃষ্টি করেছে। ওপরে ওঠার রাস্তাটা খারাপ হতে পারে, কিন্তু পরিবেশটা দারুণ তৈরি হয়ে আছে। এখানে একটা গুহা রয়েছে, গুহার ভেতরে ঢুকে দেখাচ্ছি কি রয়েছে এর ভেতরে। এই গুহার ভিতরে রাম, লক্ষ্মণ এবং সীতার একটা মূর্তি রয়েছে, আর রয়েছে একটা পায়ের ছাপ। তবে সেটা কার পায়ের ছাপ তা আমার জানা নেই, আর এখানে লেখাও নেই। তাই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এই গুহাতে ঢোকার সময় একটু সাবধানতা অবলম্বন করে ঢুকবেন, কারণ জায়গাটা ঠিক যেমন সংকীর্ণ ঠিক তেমনি অন্ধকার। যে কোনো মুহূর্তে ঠোকা খেতে পারেন। জীবনে প্রেম করে ঠোকা খান আর নাইবা খান, এই জায়গাতে ঢোকার সময়
সাবধানতা অবলম্বন না করলে ঠিক ঠোকা খেয়েই যাবেন। চলুন আবার ওপরের দিকে ওঠার জন্য রওনা দেওয়া যাক। এই পাহাড়ের ওপরে যে সমস্ত গুহা বা যেসব জিনিস দেখতে পাবেন, এগুলো সব মধ্যযুগীয় দুর্গের ধ্বংসাবশেষ সমূহ। তবে ওপরে ওঠার সময় রাস্তার মাঝে মাঝে গাছের নিচে কিছু কিছু দেবদেবীর মূর্তি দেখতে পাবেন। এখানে রয়েছে শিবের একটা মূর্তি, ত্রিশূল, এই সব কিছু। আর ওপরে ওঠার সময় এই রকম গাছে রাস্তা নির্দেশের ব্যানারও দেখতে পাবেন। তাই ওপরে ওঠার সময় ভয় পাওয়ার কিছু নেই। এই কপিলাস অঞ্চলটি এক সময় কেশরী রাজ্যের প্রাচীন রাজধানীর অংশ ছিল এবং চৌদুয়ার নামে পরিচিত ছিল। পূর্বঘাট দ্বারা চারিদিক ঘেরা কপিলাস বেশ মনোরম জায়গা। এখানে শাল, সেগুন, কেন্দু, জারুল ও মহুয়া ছাড়াও আরও অনেক গাছপালা দেখতে পাবেন। তবে প্রাণীজগতে প্রধানত বানর ছাড়া আপনি অন্য কিছু দেখতে পাবেন না। এই পাহাড়ের উপরে গুহাগুলির মধ্যে যা কিছু রয়েছে তার মধ্যে কয়েকটি পৌরাণিক পর্বের সাথে যুক্ত বলেও জানা যায়, যা দর্শনার্থীদের কাছে একটা দুর্দান্ত আবেদন। মহান শ্রীধর স্বামী, ভাগবতের বিখ্যাত ভাষ্যকার এবং মহিমা গোসাইন এবং মহিমা ধর্মের প্রতিষ্ঠাতা ঐতিহাসিকভাবে কপিলাস মন্দিরের সাথে যুক্ত। এটা বিশ্বাস করা হয় যে কপিলাস পীঠ ঋষি কপিলার আশ্রম হিসেবেও কাজ করেছিল। কপিলাস মন্দিরের উদ্ভিদ ও প্রাণীজগৎ এখানকার নান্দনিকতার আরেকটি সংযোজন। বন্যপ্রাণী এবং ঘনবনের উপস্থিতি অনেক প্রকৃত প্রেমিককে এই কপিলাসে আসার জন্য আকৃষ্ট করে। শিবরাত্রির সময় হাজার হাজার ভক্ত শিবলিঙ্গে জল ঢালার জন্য এই পাহাড়ের চূড়ায় খালি পায়ে এসে থাকেন। কপিলাস পীঠ এবং তার তাৎপর্য সম্পর্কে অনেক কিংবদন্তি রয়েছে। ইতিহাস বলে এটি কপিলা মুনির আশ্রম ছিল, কিন্তু কিছু পণ্ডিতদের মতে এটি ভগবান শিবের দ্বিতীয় কপিলাস। মোটামুটি আপনারা যারা কপিলাস ঘুরতে আসবেন তারা কিন্তু এই পাহাড়ের ওপরে ট্রেক করে উঠে দেখবেন, দারুণ একটা অভিজ্ঞতা হবে আপনাদের। 30 মিনিটের ট্রেকিং পর্ব শেষ করে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। তবে রাস্তাটা কিন্তু 1 কিলোমিটারের বেশি রয়েছে। এবার আমাদের নিচে নামার পালা। ওপরে ওঠার সময় পুরো রাস্তাটা ভালো করে দেখিয়ে দিয়েছি আপনাদের, তাই একদম নিচে নেমে কথা হবে। আর এই দেখুন, এখনো অনেক দর্শনার্থী ওপরে উঠছে। আমি যেখান থেকে ট্রেকিং শুরু করেছিলাম, আমি এখন রয়েছি সেই বিষ্ণু মন্দিরের পাশে। এই মন্দির থেকে বাইরে বেরোনোর আগে পুরো মন্দির চত্বরটা একবার ভালো করে দেখিয়ে দেই আপনাদের। যারা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে অ্যাড হতে চান তাদের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক দিয়ে রাখলাম। চাইলে তারা প্রয়োজনে কোনো কিছু জানার থাকলে আমার সাথে কথাও বলতে পারেন। আর এই দেখুন, মন্দিরের বাইরে পার্কিং এরিয়াতে আরও অনেক গাড়ি জমা হয়েছে। মোটামুটি পুরো মন্দির ঘুরতে আপনাদের সময় লাগবে প্রায় 1 থেকে 2 ঘন্টা। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলে নতুন হলে এই রকম সব নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন ভিডিও, নতুন জার্নির সাথে।